ধাতুবিদ্যা ভিডিও নাম্বার 10। তো আগের একটা কথা বলে নিই, ভিডিও নাম্বার 8 এবং ভিডিও নাম্বার 9 দুটো একই ভিডিও, সুতরাং যারা ভিডিও নাম্বার 8 দেখবে তারা একসাথে ভিডিও নাম্বার 9টিকে অবশ্যই দেখে নেবে, তা না হলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি 23 মিনিটের বেশি হয়ে গেছে বলে অটোমেটিক দুটো ভাগে ভাগ হয়ে গেছে মোবাইল থেকে। তো ভিডিও নাম্বার 8 এবং ভিডিও নাম্বার 9 হচ্ছে একটাই ভিডিও, সিঙ্গেল ভিডিও, আর এটা ভিডিও নাম্বার 10 এর নাম দিতে আমি বাধ্য হচ্ছি। তো আমরা চলে আসি যে এই একই ডায়াগ্রাম আমরা কপারের ক্ষেত্রে কিভাবে পাবো। দেখো, ডেল্টা G0 ফরমেশন বাঁদিকে বুঝতেই পারছো, এটা -200 -400 তলার দিকটা কমছে এবং ওপরের দিকটা অবভিয়াসলি 0 তারপরে প্লাস এরকমভাবে বাড়বে। আমি আর ডিটেলসে লিখিনি। আর এটা টেম্পারেচার, এই যে কেলভিন দেওয়া আছে, কেলভিনের ভ্যালুটা বাড়ছে মানে টেম্পারেচার ইনক্রিজ করছে। তো কপারের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে যে যত টেম্পারেচার ইনক্রিজ করছে আস্তে আস্তে তার ডেল জি ভ্যালুটা বাড়ছে। কেন বাড়ছে সেটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নাও। আর কার্বনের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে কার্বন অ্যাকচুয়ালি তিনটে পদ্ধতিতে তার এই ডায়াগ্রামটা আমরা দেখাতে পারি। যেটা কার্বন থেকে কার্বন মনোক্সাইড, এটা এইভাবে আস্তে আস্তে নামছে, কেন নামছে সেটাও বলা হয়ে গেছে। কার্বন থেকে ডাইরেক্ট যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে এর প্র্যাকটিক্যালি প্রায় কোনো চেঞ্জই হচ্ছে না, স্ট্রেট লাইনে থাকছে। এবং কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরির পদ্ধতিতে আস্তে আস্তে এটা ইনক্রিজ করছে। এটা একটা পয়েন্ট দেখানো রয়েছে যেখানে ক্রস ওভার হচ্ছে। তো এই ডায়াগ্রামে কপারের সঙ্গে কার্বনের যদি তুলনা করি আমি, তাহলে একটা জিনিস ফিল করছি, মোটামুটি এই পার্টিকুলার টেম্পারেচারটা যেটা এইখান থেকে নামছে, এই যে 273-এর পরে এই যে পার্টিকুলার টেম্পারেচারটা এইখানটা, এই পয়েন্টের নিচের দিকে একটা অংশ আর ওপরের দিকে একটা অংশ। তাহলে ওপরের দিকের অংশটায় আমি যদি এইখানটাকে আপাতত চাপা দিয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সর্বক্ষেত্রেই কপার অক্সাইডের ডেল্টা জি ভ্যালুটা মানে বেশি, মানে এর স্টেবিলিটি কম। কার তুলনায়? কার্বন মনোক্সাইডই বলো, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডই বলো, আর কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডই বলো। তার মানে কার্বন মনোক্সাইড হওয়ার মাধ্যমে ওকে বিজারিত করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড হওয়ার মাধ্যমে একে বিজারিত করতে পারবে, আবার কার্বন মনোক্সাইডও অ্যাট এনি টেম্পারেচার একে কিন্তু বিজারিত করতে সক্ষম। তবে প্রোভাইডেড এই যে কার্বন থেকে কার্বন মনোক্সাইড হওয়ার রিয়াকশনটা এইটুকু অংশ শুধুমাত্র কপার অক্সাইডের চেয়ে আনস্টেবল, এই যে পার্টিকুলারলি এইটুকু অংশ, তার মানে লেস দ্যান এই টেম্পারেচারটা এ কিন্তু কার্বন মনোক্সাইডে নিজে জারিত হয়ে একে বিজারিত করতে পারবে না। কিন্তু অন্য পদ্ধতিগুলো চলতেই পারে। তার মানে এই লোয়ার টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড হয়ে একে বিজারিত করতেই পারবে, কার্বন মনোক্সাইড যদি রিয়াকশন মিডিয়ামে তৈরি হয়ে থাকে বা আমি সাপ্লাই করি সেও বিজারিত করতে পারবে। কিন্তু টেম্পারেচার যখন হাই থাকবে তখন কিন্তু মানে 273 কেলভিন থেকে একটু বেশি, 273 থেকে 673 এর মাঝামাঝি কোনো একটা জায়গা এটাকে দেখানো হয়েছে। তার মানে ধরে নাও 473, তার মানে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে এনি টেম্পারেচার কিন্তু কপার অক্সাইডকে আস্তে আস্তে বিজারিত করে কপারে রূপান্তরিত করবে কার্বন দ্বারা বিজারিত হলে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা এটাও জানতে পারবে যে আমরা কার্বন বিজারণ পদ্ধতি কপারের ক্ষেত্রে ইউজ করি না। তার কারণ হচ্ছে এখানে তাও কার্বন দ্বারা বিজারণ করার কথা বলা হয়েছে, তার কার্বনটাকেও আমাকে কিনে ইনভেস্ট করতে হবে, 200 ডিগ্রি বেশি টেম্পারেচারও আমাকে বাড়াতে হবে। কিন্তু কপারের ক্ষেত্রে শত বিজারণ পদ্ধতিতেই ধাতুটা বেরিয়ে আসে বলে আমি এইটুকু ইনভেস্টমেন্টও করি না। তবে করা যেতেই পারে, না করার কিছু নেই। তো এই ডায়াগ্রামটাকে আরেকটু ডিটেলসে লেখা আছে, দেখে নিই। লেখা আছে অ্যারাউন্ড 273 কেলভিন, এই যে এর পাশাপাশি কার্বন এবং কার্বন মনোক্সাইড, এই যে কার্বনের ডায়াগ্রাম হচ্ছে এইটা, এই দুটো, এবং কার্বন মনোক্সাইড এর দ্বারা বিজারণ হবে। তবে কার্বনের এফিসিয়েন্সি সামান্য কম হবে। কেন সামান্য কম? কারণ কার্বনের এই অংশটা লোয়ার টেম্পারেচারে সে কিন্তু কার্বন থেকে কার্বন মনোক্সাইড হওয়ার মাধ্যমে সে বিজারিত করতে পারবে না। সে কার্বন থেকে যদি কার্বন ডাইঅক্সাইড হয় সেই পদ্ধতিতেই একমাত্র বিজারিতটা করতে পারবে। অ্যারাউন্ড 673 কেলভিন বা গ্রেটার দ্যান 673 কেলভিন, এই যে এই অংশ 673 মানে এই অংশটা, তাহলে এই অংশের পরবর্তীতে যাই আছে সবাই বিজারিত করবে কপার অক্সাইডকে। তাহলে কার্বন বা কার্বন মনোক্সাইড দুজনেই এফিসিয়েন্টলি কপার অক্সাইডকে বিজারণ ঘটাবে। আর একটা যেটা এখানে দেখানো নেই সেটা আমি একটুখানি দেখাচ্ছি,
সেটা হলো এই যে কপার অক্সাইডের লাইন, এটা এই যে কপার থেকে কপার অক্সাইড এইভাবে চলছে এই লাইনটা, আর এই কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এই লাইনটা আস্তে আস্তে চলছে। এদের একটা ইন্টারসেকশন হতে পারে, অর্থাৎ কার্বন মনোক্সাইড কিন্তু সব টেম্পারেচারে একে কিন্তু বিজারিত করতে পারবে না। একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে কার্বন মনোক্সাইডের লাইনটা আবার উপরের দিকে উঠে যাচ্ছে, তার ফলে সেখানে আবার কার্বন মনোক্সাইড কিন্তু ইনএফিসিয়েন্ট হয়ে যাবে। সেই টেম্পারেচারটা অ্যারাউন্ড 1473 কেলভিন। সেই জন্যই এখানে দেওয়া আছে যে অ্যারাউন্ড 1473 কেলভিন কার্বন কিন্তু কপার অক্সাইডকে বিজারণ ঘটাবে। কার্বনটা ঘটাতে পারবে, কিন্তু কার্বন মনোক্সাইডের লাইনটা কিন্তু আর ঘটাতে পারবে না। তারপর তো দেওয়া হয়েছে যদিও কার্বন বিজারণ ঘটানো হয় না কপারে, সেটা কেন হয় না বলে দেওয়া হলো। আমরা জিঙ্কের ক্ষেত্রে চলে আসছি। জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্ক অক্সাইডের ডেল্টা জি ফরমেশনের মানটা এইভাবে পরিবর্তন হচ্ছে। একটা জায়গা থেকে গিয়ে হঠাৎ করে তার ভ্যালুটা অনেক পজিটিভের দিকে চলে যাচ্ছে, মানে আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে স্টেবিলিটি থেকে শুরু হলো, দিয়ে আনস্টেবলের দিকে চলে গেল। আর এর সঙ্গে কার্বন বিজারণ পদ্ধতির আমি একটা তুলনা করা হয়েছে বইয়েতে। কার্বন দ্বারা বিজারণ করতে গেলে এটা কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইন, এতদিন তোমরা বুঝে গেছো। এইটা হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইন, আর এইটা হচ্ছে কার্বন থেকে কার্বন মনোঅক্সাইডের লাইন। তাহলে এই 1180 কেলভিনের নিচে, এই টেম্পারেচারের নিচে দেখো কোনো সিস্টেমই কার্বন থেকে কার্বন মনোক্সাইড বলো, কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড বলো, বা কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড, কেউ জিঙ্ক অক্সাইডকে বিজারণ ঘটাতে পারছে না। কিন্তু যখনই এটা 1180 কেলভিন তাপমাত্রা ক্রস করে যাচ্ছে, তখনই দেখো আস্তে আস্তে এ আনস্টেবল হয়ে যাচ্ছে জিঙ্ক অক্সাইড, এবং কার্বন থেকে কার্বন মনোক্সাইডটা তখন স্টেবিলিটির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই টেম্পারেচারের নিচে কেউ একে বিজারণ ঘটাতে পারছে না, কারণ এই লাইনটা হচ্ছে স্টেবলের দিকে আছে। আবার এর ওপরে যখনই আমি চলে যাচ্ছি, তখনই কিন্তু জিঙ্ক অক্সাইডের লাইনটা আনস্টেবল, বরঞ্চ কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরি হওয়াটা বেশি স্টেবল। আবার এই 1270 কেলভিনে তো আবার কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইনটাও এর নিচে চলে এসেছে। তার মানে এই 1180 কেলভিন বা 1270 কেলভিন এর ওপরে 1500-1600 কেলভিন তাপমাত্রা যদি এখানে থাকে, সেখানে কিন্তু কার্বন নিজে খুব সহজে একে বিজারণ ঘটাতে পারছে। তবে কার্বন মনোক্সাইডের লাইনটা তুলনামূলকভাবে অনেক হাই টেম্পারেচারে গিয়ে তবে ক্রসওভার হচ্ছে, সেই জন্য ওটা অত এফিসিয়েন্টলি বিজারণ ঘটাতে পারছে না। জিঙ্কের ক্ষেত্রে কিন্তু কার্বন নিজেই দুটো পদ্ধতির মাধ্যমে বিজারণটা ঘটায়, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড ফরমেশন এবং কার্বন ডাইঅক্সাইড ফরমেশন। তবে টেম্পারেচারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। লেস দেন 1180 কেলভিন এই টেম্পারেচারে এই কাজ হবে না, গ্রেটার দেন 1180 কেলভিন তাপমাত্রায় এই কাজটা হবে। সেই জন্য জিঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অ্যারাউন্ড 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1673 কেলভিন তাপমাত্রার দিকে এই ঘটনাটা ঘটানো হয়। তো আমরা এখানে কি কি পেলাম, একটা সাম আপ। লো টেম্পারেচারে জিঙ্ক অক্সাইড বিজারিত হবে না। গ্রেটার দেন 1180 এবং গ্রেটার দেন 1270 বিজারণ ঘটবে কার দ্বারা? 1180-তে কার্বন থেকে কার্বন মনোক্সাইড এই সিস্টেম দ্বারা, 1270-এ কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এই সিস্টেম দ্বারা, বা 1270-এ অ্যাকচুয়ালি দুজনকারী দ্বারা। কোনো তাপমাত্রাতেই কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড সিস্টেম দ্বারা বিজারিত হবে না। অর্থাৎ যতটুকু এই স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে তার মধ্যে এটা জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। আর এই রিয়াকশনটা ঘটানো হয় গ্রেটার দ্যান 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, এটা অলরেডি বলা হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট আয়রনের জন্য এই ডায়াগ্রামটা কি, দেখো আয়রন থেকে আয়রন অক্সাইড প্রস্তুতি তো বলবো না, এখানে ডেল্টা জি ফরমেশনের ভ্যালুটা কি হচ্ছে আস্তে আস্তে এই ব্লু লাইনটা আমি দেখাচ্ছি, বা বইয়ে থেকেই তোলা হয়েছে। সেটা হচ্ছে ডেল্টা জি ফরমেশনের ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করছে। তার খুব সিম্পল ভাষায় এতক্ষণ তোমরা বুঝে গেছো যে যত ডেল্টা জি এর মান বাড়বে, মানে কম নেগেটিভের দিকে যাবে, এখানে -400-র নিচে ছিল, এখানে -200-র দিকে চলে যাচ্ছে, তার মানে এটা আনস্টেবলের দিকে যাচ্ছে। মানে নিচের দিকে থাকলে স্টেবিলিটি থাকতো, উপর দিকে চলে আনস্টেবল হয়ে যাচ্ছে। তো এর অনেক কটা, আর তার সঙ্গে কার্বন আর কার্বন মনোক্সাইডের যে সিস্টেমটা সেটাকে একসঙ্গে কাপল করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কার্বন থেকে কার্বন মনোক্সাইডের লাইন,
এটা কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইন, আর এই লাইনটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইন। তিনটে লাইন এইভাবে ক্রস ওভার করেছে। তো একটা জিনিস দেখো, এই টেম্পারেচারটা মানে অ্যারাউন্ড 500 বা 600 বা 800 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আয়রন অক্সাইডের স্টেবিলিটি কিন্তু এই দুটোর চেয়ে অনেক বেশি। অর্থাৎ কার্বন থেকে কার্বন মনোক্সাইড এও কাজ করতে পারছে না, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এও কাজ করতে পারছে না। তখন একমাত্র কার্যকরী ভূমিকা পালন করছে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি। এই জায়গাটা সে কিন্তু আরও বেশি স্টেবল। তার মানে লোয়ার টেম্পারেচারে 800 ডিগ্রি সেন্টিগ্রেডের এই রেঞ্জে আয়রন অক্সাইডের সঙ্গে একমাত্র কার্বন মনোঅক্সাইড তার রিয়াকশান করছে এবং তাকে বিজারণ করতে সক্ষমতা, নিজে জারিত হচ্ছে, অক্সিজেনটা কেড়ে নিচ্ছে আয়রনের হাত থেকে। পরিষ্কার ঘটনা। দ্বিতীয় দেখো, যখনই এই পয়েন্টটা পার হয়ে গেল, 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার হয়ে গেল, তখন কিন্তু কার্বন থেকে কার্বন মনোক্সাইড ফর্মেশন এই রিয়াকশানটা আবার আয়রনের চেয়ে কমে ঢুকে গেল। অর্থাৎ এ কিন্তু তখন আবার মানে কার্বন নিজে আবার ভালো বিজারকের ভূমিকা পালন করতে লাগলো। আবার এই তাপমাত্রাটাতে গিয়ে সেখানেও কিন্তু আস্তে আস্তে কার্বন মানে এই তাপমাত্রার নিচে তখন কিন্তু তিনজনেই একসঙ্গে তিনটে সিস্টেমেই কাজ করছে। কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরি, সেই সিস্টেমও বিজারিত করছে আয়রনকে, আবার আয়রন অক্সাইডকে, আবার কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এটার মাধ্যমেও বিজারিত হতে পারছে। আবার এটার এই তাপমাত্রাটার ইয়েতে নিচেতেও এই জায়গাটা, এই যে এই লাইনের ক্ষেত্রে এটা আয়রনের নিচেতেই আছে, তাহলে এ কিন্তু সেখানেও বিজারণ ঘটাচ্ছে, অর্থাৎ কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। কিন্তু আর একটা স্পেসিফিক পয়েন্ট পাওয়া যাচ্ছে, যেটা এই পয়েন্টটা। এই পয়েন্টের স্পেসিফিকেশন কি, যে 1200 ডিগ্রি তাপমাত্রাতে দেখা যাচ্ছে কি 1200 ডিগ্রি তাপমাত্রাতে আয়রনের অক্সাইডকে বিজারিত করতে পারছে একমাত্র কার্বন নিজে, সেটা কার্বন মনোক্সাইড ফর্মেশনই হোক বা কার্বন ডাইঅক্সাইড ফর্মেশনই হোক। কিন্তু কার্বন মনোঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড, যেটা লো টেম্পারেচারে খুব এফিসিয়েন্টলি করছিল বিজারণ ঘটনাটা, সে কিন্তু তখন আবার ওপরে চলে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু আর আয়রনকে বিজারিত করতে পারছে না। তার মানে এখানে আমি দুটো রেঞ্জ পাচ্ছি আয়রন অক্সাইডের কেসটাতে। সেটা হচ্ছে, যদি আমি লো টেম্পারেচারে এই বিজারণটা ঘটাই, তাহলে কার্বন মনোক্সাইড এই বিজারণটা এফিসিয়েন্টলি ঘটাতে পারবে। আর হাই টেম্পারেচারে ঘটালে এটা কিন্তু শুধুমাত্র কার্বন সে ভালো করে বিজারণ ঘটনাটা ঘটাতে পারবে। তার মানে আমি একটা এমন সিস্টেম তৈরি করতে পারি যেখানে লো টেম্পারেচার দিয়ে স্টার্টিং করব, দিয়ে আমি সেই জায়গাটাতে কার্বন দ্বারা প্রথমে বিজারিত করার ঘটনাটা শুরু করব, যেখানে কার্বন মনোক্সাইড নিজেটাও কিছুটা তৈরি হয়ে যাবে। আবার কিছুটা টেম্পারেচার কম অবস্থাতেও এ কিন্তু বিজারণ ঘটনাটা ঘটাতে পারবে। আমি ব্লাস্ট ফার্নেসের ইয়েটা দেখালেই তোমরা ফিল করতে পারবে, দেখে নাও। এটা ব্লাস্ট ফার্নেস বা মারুত চুল্লি, আয়রন নিষ্কাশনের পদ্ধতির একটা ইম্পর্ট্যান্ট চুল্লি। তো ডিটেলস পরে হবে, আগে শুধু কয়েকটা টেম্পারেচার রেঞ্জকে দেখে নাও। এই গোটা কম্পার্টমেন্টে মোটামুটি 4টে টেম্পারেচার রেঞ্জ আছে। একটা হচ্ছে নিচের দিকে ভীষণ মাত্রায় অতিরিক্ত টেম্পারেচার, তারপরে যত উপরের দিকে যাবে তত কিন্তু দেখো টেম্পারেচার কমবে। 2170, 1270 থেকে 1570, 900 থেকে 1270, 500 থেকে 800। এটা অর্থাৎ উপরের দিকে যত যাবে সিস্টেমটার, তত সিস্টেম না মানে চুল্লিটার টেম্পারেচার আস্তে আস্তে কমবে। তাহলে আমরা এতক্ষণ পেলাম কি, আয়রন অক্সাইডের ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতি যখন আমি ব্যবহার করছি, যখন হাই টেম্পারেচার রয়েছে তখন কিন্তু কার্বন এফিসিয়েন্টলি বিজারিত ঘটনাটা ঘটাচ্ছে। অর্থাৎ এটা হাই টেম্পারেচার রেঞ্জে এ দেখো আয়রন অক্সাইড সে কার্বন দ্বারা বিজারিত হয়ে আয়রন এবং কার্বন মনোক্সাইড তৈরি করছে। এখানে কিন্তু কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণ ঘটনাটা হচ্ছে না। কিন্তু যখন লো টেম্পারেচার এ দেখো 500 থেকে 800 কেলভিন, তখন কিন্তু তার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইড কিন্তু বিজারণ ঘটনাটা ঘটাচ্ছে। তখন কিন্তু কার্বন অত ভালো বিজারক হিসাবে কাজ করতে পারছে না। সেটাই আমরা এখানে পেলাম এই যে এই ডায়াগ্রামটায়, যে লো টেম্পারেচারে কার্বন মনোক্সাইড ভালো বিজারণ ঘটনা ঘটাবে, বরঞ্চ কার্বন নিজে ঘটনাটা ঘটাতে পারবে না।
আর যখনই হাই টেম্পারেচার হবে কার্বন ভালো বিজারকে পরিণত হবে, কিন্তু তখন আর কার্বন মনোক্সাইড বিজারিত করতে পারবে না। তাহলে দুটো সেগমেন্টের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এখানে করে দেওয়া হচ্ছে, যে হাই টেম্পারেচারে কার্বন দ্বারা বিজারিত করানো হচ্ছে বা কার্বন নিজে বিজারিত করছে, এবং লো টেম্পারেচারে গিয়ে সেখানে কার্বন মনোক্সাইড বিজারণ ঘটনাটা ঘটাচ্ছে। এটা আমরা চলে আসছি অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে এই ডায়াগ্রামের কিভাবে আমি ব্যবহার করছি। তো এখন তোমরা ডায়াগ্রামটা যদিও এইভাবে দেখানো উচিত নয়, তবুও তোমরা মোটামুটি বুঝে গেছো যে এটা ডেল্টা জি ফরমেশন ওয়াই অ্যাক্সিস অনুযায়ী আর টেম্পারেচার হচ্ছে এক্স অ্যাক্সিস অনুযায়ী। তো ডেল্টা জি ফরমেশন তলার দিকে থাকলে বেশি বেশি মাইনাস, আর ওপরের দিকে গেলে কম কম মাইনাস বা প্লাসের দিকে যাচ্ছে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডের ডায়াগ্রাম এই লাইনটা বরাবর দেখানো হয়েছে, এই রেড লাইনটা বরাবর দেখানো হয়েছে। আর কার্বন দ্বারা কার্বন বিজারণ পদ্ধতিটা দেখো, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এখানে, কার্বন থেকে কার্বন মনোক্সাইডের লাইন এটা, আর কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডের লাইন এইটা। তাহলে একমাত্র একটা ক্রসওভার পয়েন্ট পাওয়া যাচ্ছে যেটা অনেক হাই টেম্পারেচারে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গিয়ে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের চেয়ে কার্বনটা অক্সিজেনের প্রতি বেশি আকর্ষণ অনুভব করছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড কার্বন দ্বারা একমাত্র কন্ডিশন অ্যাপ্লাইড হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওপরে নিয়ে গেলে তবে এই বিজারণ ঘটনাটা ঘটানো সম্ভব। কিন্তু তার চেয়ে কম যে কোনো টেম্পারেচারে দেখো, অর্থাৎ এই 2000-এর আগে যে কোনো টেম্পারেচারে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের গ্রাফটা অনেক নিচে, আর কার্বনের যে কোনো গ্রাফ অনেক উপরে। তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2000 কেলভিনের নিচে কার্বন মনোক্সাইড বা কার্বন কারোর দ্বারা বিজারিত হবে না, একমাত্র শুধুমাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে তার এই বিজারণ প্রক্রিয়া ঘটানো সম্ভব। কিন্তু 2000 কেলভিন উষ্ণতা তৈরি করে শুধুমাত্র কার্বন দ্বারা বিজারণ করতে আমার যা ইনভেস্ট হবে টাকা পয়সা, তার তুলনায় আমি কিন্তু অন্য পদ্ধতি ব্যবহার করব বা ইলেকট্রোমেটালার্জি পদ্ধতি ব্যবহার করে আমি কিন্তু খুব কম পয়সাতেই তুলনামূলকভাবে এফিসিয়েন্টলি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারবো। সেই জন্যে অ্যালুমিনিয়ামের অক্সাইডের ক্ষেত্রে আমরা কিন্তু বা অ্যালুমিনার ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করতে পারবো না। তার ক্ষেত্রে পারবো না বলবো না, মানে অনেক হাই টেম্পারেচারে গিয়ে পারতে পারি, কিন্তু শিল্প প্রস্তুতিতে সেটা ব্যবহার করা হচ্ছে না। বুঝতেই পারছো কেন, পয়সা বেশি ইনভেস্ট হবে। আর তার জায়গাতে আমি কম টেম্পারেচারে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাকে খুব এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারবো। তাহলে এইবার আমরা একটু পুরনো দিকে ফিরে যাই বইয়ের কথাতে, যে যদি দুটি বিক্রিয়ার মধ্যে কোনো একটির বিক্রিয়াজাত পদার্থ অপরটির বিক্রিয়ক হয়, তাহলে ওই বিক্রিয়ার ডেল্টা জি এর মান ধনাত্মক হওয়ার সত্ত্বেও বিক্রিয়াটি সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে দুজনকার মিলিত ডেল্টা জি এর মান ঋণাত্মক হতে হবে। এবং এই জিনিসটা বোঝার জন্য আমরা যে ডায়াগ্রামটাকে ব্যবহার করি সেটা হচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম। অর্থাৎ এই অবধি তোমরা যা গত দুটো ভিডিওতে পড়লে সেটাকে বলা হচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী ইলিংহাম ডায়াগ্রাম। তো ইলিংহাম ডায়াগ্রামটা কি, খুব স্ট্যান্ডার্ড ভাষায় লিখে দেওয়া আছে এক লাইনে, এবং এটাই আসল যে ইলিংহাম রেখাচিত্র হচ্ছে উত্তপ্ত অবস্থায় একটা আকরিক মূলত মেটালিক অক্সাইড হিসাবে, আকরিক মানে ভস্মীকৃত আকরিক বা তাপজারিত আকরিক, যে কোনো আকরিক হলে হবে না, এটা একটু স্লাইড করা আছে। ভস্মীকৃত বা তাপজারিত আকরিককে বিজারণ হবে বা হবে না, বা আমি কোন বিজারক পদার্থকে ব্যবহার করতে পারবো বা পারবো না, সেইটার ধারণা দিচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম। বা কোন টেম্পারেচারে সে বিজারিত করতে পারবে বা পারবে না সেইটার ধারণা দিচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম। ইলিংহাম ডায়াগ্রামের সীমাবদ্ধতা কি, এ একটা মোটামুটি স্পষ্ট আইডিয়া দিচ্ছে যে কোন টেম্পারেচারে কে বিজারক হিসাবে কাজ করবে, কিন্তু কতটা স্পিডে কাজ করবে সেটা গতিবিদ্যা বা কাইনেটিক্সের অনুযায়ী হবে। কিন্তু এর গতিটা আমরা থার্মোডাইনামিক্স থেকে ব্যাখ্যা করতে পারবো না। এই ডায়াগ্রাম থেকে কত স্পিডে রিয়াকশনটা হবে সেটা আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব হয়তো হচ্ছে না। আরেকটি ব্যাপার, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সাম্য।
এই সাম্য কিভাবে থাকছে না থাকছে সেই ব্যাপারটাও বিরাট কিছুভাবে ব্যাখ্যা সম্ভব। এই অংশটা একটু বই থেকেই দেখে নিও। ইলিংহাম ডায়াগ্রামের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে যেমন একটা অ্যাপ্লিকেশান হচ্ছে কোনটা বিজারক হিসাবে ব্যবহার করব, কত তাপমাত্রায় ব্যবহার করব, সেটা আমরা আইডিয়া পাচ্ছি। আরেকটা হচ্ছে একটাই মেটাল অক্সাইডের এগেনস্টে দুটো বা তিনটে রিডিউসিং এজেন্ট বিজারক পদার্থ কোনটা বেশি এফিসিয়েন্টলি বিজারিত করবে সেটাও কিন্তু আমরা ফিল করতে পারি। যেমন এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ডেল্টা জি এর মান সব থেকে বেশি নেগেটিভ, তাহলে এটা মোস্ট স্টেবল। তাহলে এই ম্যাগনেসিয়াম ধাতুকে আমি অন্য যে কোনো ধাতব অক্সাইড থেকে অক্সিজেন কেড়ে নেওয়ার কাজে ব্যবহার করতে পারবো বা বিজারিত করার কাজে ব্যবহার করতে পারবো। সেটা অ্যালুমিনিয়ামই বলো, সেটাও ম্যাগনেসিয়াম দ্বারা বিজারিত হবে। সেটা জিঙ্ক বলো, সেও ম্যাগনেসিয়াম দ্বারা বিজারিত হবে। আয়রন বলো, সেও ম্যাগনেসিয়াম দ্বারা বিজারিত হবে। কপার বলো, সেও ম্যাগনেসিয়াম দ্বারা বিজারিত হবে। সবাই বিজারিত হবে। কিন্তু এবার দেখো, তাহলে ম্যাগনেসিয়াম ভালো বিজারক হিসাবে কাজ করলো, আবার অ্যালুমিনিয়ামও ভালো বিজারক হিসাবে কাজ করছে। কিন্তু অ্যালুমিনিয়াম জিঙ্কের নিচে আছে, জিঙ্ককে বিজারিত করবে। আয়রনের নিচে আছে, আয়রনকে বিজারিত করবে। কপার অক্সাইডের নিচে আছে, কপারকেও বিজারিত করবে। কিন্তু সে ম্যাগনেসিয়ামকে বিজারিত করতে এনি টেম্পারেচারে পারবে না। একটা পার্টিকুলার টেম্পারেচার, এটা আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে, সেই টেম্পারেচারে গিয়ে যখন ম্যাগনেসিয়াম অক্সাইডের ডেল্টা জি এর মান বেশি হচ্ছে, তখন সে বিজারিত করতে পারছে। তার মানে বিজারণ এফিসিয়েন্সিটা ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের একটু কমে গেল। আবার দেখো, জিঙ্ক দ্বারা যদি বিজারণ ঘটানো হয়, সে কিন্তু কোনো টেম্পারেচারেই অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের নিচে নেই। তার মানে জিঙ্ক দ্বারা অ্যালুমিনিয়ামকেও বিজারিত করা যাবে না, মানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে, আবার ম্যাগনেসিয়াম অক্সাইডকেও বিজারণ ঘটানো যাবে না। কিন্তু জিঙ্ক দ্বারা কাকে বিজারণ ঘটানো যাবে? আয়রনকে বিজারণ ঘটানো সম্ভব, কপারকেও সম্ভব, কিন্তু তার এফিসিয়েন্সি, যেহেতু গ্যাপটা খুব কম, তার এফিসিয়েন্সি অনেক কম থাকবে। আবার কপার অক্সাইডকে আয়রন দ্বারাও বিজারণ ঘটানো সম্ভব, কিন্তু তাদের গ্যাপ দেখো ভীষণ কম। তার মানে আলটিমেটলি আমি কপারের এগেনস্টে যদি ভাবি, সব থেকে ভালো বিজারিত করবে ম্যাক্সিমাম, যেহেতু গ্যাপটা অনেক বেশি। তার চেয়ে একটু কম এফিসিয়েন্সিতে বিজারণ ঘটাবে অ্যালুমিনিয়াম, তার চেয়ে আরও কম এফিসিয়েন্সিতে জিঙ্ক, আরও কম এফিসিয়েন্সিতে আয়রন। এইভাবে আমরা ভাবনা চিন্তাটা রাখতে পারি। দেখা হচ্ছে, শোনা হচ্ছে পরের ভিডিওতে।